ব্যাংকিং খাতের সমস্যাটা তো একটা কাঠামোগত দীর্ঘমেয়াদী সমস্যা এবং সেই সমস্যাগুলো গত দশকের পর দশকে এগুলো কিন্তু ঘনীভূত হয়েছে। সুতরাং সমস্যার গভীরতা বিবেচনা করে এটা কিন্তু ওভারনাইট দূর করে ফেলা যাবে না। সেই জন্যই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে কিছু কিছু নীতিগত পদক্ষেপ, কিছু কিছু সংস্কার, এবং সংস্কার করতে হলে এটা একটা সময়ের ধারাবাহিকভাবে চলতে হবে। উদ্যোগ নেওয়া হয়েছে এবং এগুলো একটা প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু এই উদ্যোগগুলোই কিন্তু একটা সিগন্যাল দেয়, একটা সিগন্যালিং ইফেক্ট গেছে যে এই সময়ে সরকার কিংবা কেন্দ্রীয় ব্যাংক তারা খুব সিরিয়াসলি ব্যাংকিং খাতটার ঠিক করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। সেগুলো তো একটা সিগন্যালিং ইম্প্যাক্ট গেছে। এইটার ফলাফল অনেক সময় লাগবে, সময়ের ব্যাপার, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে পরবর্তী নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যাতে আগের যে ব্যাড প্র্যাকটিসগুলো সেইগুলো যাতে ফিরে না আসে, এটি একটি বিষয়। আর আরেকজন বলছেন সবচেয়ে বড় ঝুঁকি ও সম্ভাবনা। দেখেন, এটা আমার মনে হয় এখানে এক একজন কলিগ আমার এক একভাবে বলবেন। সেটা বলতে গেলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় যেটা সমস্যা, ঝুঁকি, এই যে বিনিয়োগ এত কমছে, বিনিয়োগের কোনো ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। কারণ বিনিয়োগ থেকেই কিন্তু বহুমুখী সমস্যার সূত্রপাত হয়। বিনিয়োগ না থাকলে এখানে কর্মসংস্থান নাই, কর্মসংস্থান না থাকলে আয় নাই, আয় যদি না থাকে সেখানে বৈষম্য একদিকে সৃষ্টি হয়, অন্যদিকে কিন্তু সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। এই যে জুলাই আন্দোলন যেটা হলো, এটা কি দিয়ে শুরু হয়েছিল? চাকরির তো নাই বাজারে, একমাত্র চাকরি সরকারি চাকরি, সেখানে আবার কোটা ছিল। তো এই চাকরির চাহিদাটা এবং তারপরে হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি, সব কিছু মিলিয়ে মানুষের জীবনে যে একটা চাপ, অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল সেই কারণে। এবং সেটা কেন হচ্ছিল? কোনো তো অর্থনীতিতে কোনো ধরনের ব্যক্তি খাতের বিকাশ সেভাবে হচ্ছে না, ব্যক্তি খাত বিনিয়োগ করতে পারছে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। সরকারি বিনিয়োগ হচ্ছে, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতি, অপচয় সেগুলো চলছিল। তো এটা একটা বড় ঝুঁকি। আমরা যদি এই বিনিয়োগের ফাঁদের মধ্যে যে পড়ে আছি সেটা থেকে উল্লম্ফন না ঘটাতে পারলে আমাদের এই সমস্যাটা রয়ে যাবে। আর যদি সম্ভাবনার কথা বলি, আমাদের সম্ভাবনা তো আমাদের জনগণ, উদ্যমী তরুণ জনগণ। বাংলাদেশ একটা ইয়াং নেশন, এখনো পর্যন্ত গড় বয়স 26-27। তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই তো আমাদের অর্থনীতিতে গতিময়তাটা ফিরে আসবে। এবং আজকের যুগে, আগামী যুগে, এখনই আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে কিনা প্রযুক্তি আমাদের জীবনে একটা ওতপ্রোতভাবে আমাদের জীবনকে প্রতি পদে পদে ইন্টারভিন করছে। এবং এই তরুণ জনগোষ্ঠীকে কিন্তু আমি স্কিল করব, আপস্কিল করব, এবং প্রযুক্তির ফলে যেই ধরনের ইন্টারাপশন হবে কিংবা যে ধরনের অপরচুনিটি হবে, তারাই কিন্তু সেটাকে অ্যাডাপ্ট করতে সক্ষম হবে বেশি। তো তাদেরকেই আমি শিক্ষিত, প্রশিক্ষিত এবং উদ্যমী করে তোলার জন্য যত ধরনের আপনার সহযোগিতা করা দরকার তাদেরকে করতে হবে, এবং তারাই আসলে আমাদের ভবিষ্যৎ, আমাদের সম্ভাবনা। বাংলাদেশের মানুষ ইন জেনারেলি তারাই হচ্ছে একটা সম্ভাবনা, কারণ বিভিন্ন সময়ে সময়ে বাঁকে বাঁকে তাদের রিজিলিয়েন্স আমাদেরকে সার্ভাইভালের দিকে নিয়ে গেছে, আমরা সার্ভাইভ করেছি। আমি শিওর যে অনেকেরই আরো অন্যান্য মতামত থাকবে, আমি এই সংক্ষেপে এটা বললাম। একটা প্রশ্ন এসেছে গুরুত্বপূর্ণ বলে, হয়তো আমার কলিগরা এটা দিয়েছেন, অন্যরকম প্রশ্ন। ফেসবুক থেকে একজনের প্রশ্ন করেছেন যে নির্বাচন সামনে রেখে এবং নির্বাচন পরবর্তী কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ দেখছে কিনা সিপিডি। দেখেন, এটা তো সম্পূর্ণ চ্যালেঞ্জ কিংবা চ্যালেঞ্জ মোকাবেলা করা নির্বাচন রিলেটেড, এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা যেটা চাই, আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে যে নির্বাচনটা একটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে, এবং এখানে অর্থের ব্যবহার হবে না। অর্থের ব্যবহারের জন্য যেই ধরনের নীতিমালা আছে সেই নীতিমালাগুলো প্রতিটা ক্যান্ডিডেট ফলো করবেন, অর্থের ছড়াছড়ি যাতে না হয়। এবং তাছাড়া আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সহিংসতা মুক্ত পরিবেশে যাতে নির্বাচনটা হয়, যাতে কিনা মানুষ ভোট কেন্দ্রে যেয়ে তার ভোটটা কাস্ট করতে পারে। এই ধরনেরই আমরা একটা নির্বাচন চাই।